নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফলাইন ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে প্রতিটি অপশন বুঝে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। কারণ এখানে এমন 3টি অপশন রয়েছে যেখানে সামান্য ভুল করলে আপনাদের কিন্তু আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে একদম সঠিকভাবে কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তাই আপনার কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আপনার অনস্ক্রিনে সেই ফর্মটি দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্যের সংগ্রহের ফর্ম। তো এখানে বলা হয়েছে পারিবারিক পরিচয়। 1 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন বা হেড অফ দ্য ফ্যামিলি তার নামটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তিনি পুরুষও হতে পারেন বা মহিলাও কিন্তু হতে পারেন। যিনি আপনার ফ্যামিলির প্রধান রয়েছেন তার নামটি দিতে হবে। যেমন আমি কিন্তু দিয়েছি অজয় সরকার, আমাদের পরিবারে যেহেতু ইনি প্রধান তার জন্য কিন্তু এটা দিয়েছি। তো এখানে বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী আপনাদের কিন্তু নামটি লিখতে হবে। তবে বলে রাখি, নাম লেখার সময় আপনাদের কিন্তু ইংরেজিতে নামটি লিখতে হবে, একদম ক্যাপিটাল অক্ষরে আপনারা কিন্তু নামটি লিখবেন। আপনারা বোঝানোর সাথে আমি কিন্তু এখানে বাংলায় লিখেছি। তো তারপরে রয়েছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার কিন্তু জন্ম তারিখ লিখতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লিখেছি ঠিক একইভাবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা। আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন সেটা কিন্তু আপনাদের এখানে টিক করতে হবে। যদি পুরুষ হয়ে থাকে সেই ক্ষেত্রে পুরুষের ঘরে টিক করতে হবে, আর মহিলা হয়ে থাকে কিন্তু মহিলার ঘরে আপনাদের টিক করতে হবে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ যিনি আপনার ফ্যামিলির প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু আধার নম্বরটি আপনাদের এখানে লিখতে হবে। আমি যেমন লিখেছি ঠিক একইভাবে আপনাদের কিন্তু লিখতে হবে। তারপরে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারে যে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি রয়েছে সেই আইডিটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে বলা হয়েছে 6 নম্বরে পরিবারের সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের মোট কতজন সদস্য রয়েছে সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। এখানে বলে দিয়েছে শুধুমাত্র সংখ্যায়। আমি যেমন লিখেছি আমাদের পরিবারে যেহেতু 4 জন সদস্য তাই কিন্তু আমি এখানে 4 লিখেছি। আপনার ফ্যামিলির যতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটি আপনাদের কিন্তু লিখতে হবে। তারপরে 7 নম্বরে বলা হয়েছে ঠিকানা। তো আপনাদের বলে রাখি, যখন আপনারা ঠিকানা লিখবেন তখন কিন্তু পুরো অ্যাড্রেসটি আপনাদের কিন্তু লিখতে হবে। আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, তারপরে আপনার থানা কোথায়, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনাদের পিনকোড সেটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ পুরো অ্যাড্রেসটি কিন্তু আপনাদের লিখতে হবে। আমি যেমনভাবে লিখেছি ঠিক একইভাবে আপনাদের কিন্তু আপনার যেটি অ্যাড্রেস হবে সেটা কিন্তু লিখবেন। তারপরে 8 নম্বরে বলা হয়েছে যোগাযোগ নম্বর, অর্থাৎ আপনার ফ্যামিলির কিন্তু একটি মোবাইল নম্বর দিতে হবে। তবে মনে রাখবেন এখানে বলে দিয়েছে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে যে আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাদের কিন্তু দেওয়ার কথা বলেছে। তারপরে 9 নম্বরটি বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে প্রধানের সম্পর্ক, আধার কার্ডের নম্বর, পরিবারের সকল সদস্য, অর্থাৎ আপনার ফ্যামিলির যতজন সদস্য রয়েছে সমস্ত সদস্যদের কিন্তু এখানে ডিটেলস আপনাদের দিতে হবে। তো এখানে পাশের ঘরটিতে আবার বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ আপনার ফ্যামিলির যে সদস্যটি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে তার পাশের ঘরটি যে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ সেই ঘরটিতে আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এছাড়াও এখানে বলেছে যারা 5 বছরের নিচে রয়েছে তাদের আধার কার্ডের নম্বরের জায়গায় কিন্তু না, অর্থাৎ এনে আপনাদের লিখতে হবে। তো প্রথমে 1 নম্বরের সদস্যের জায়গায় আপনার পরিবারের যিনি 1 নম্বর সদস্য অর্থাৎ প্রধানের নিচে যে সদস্যটি রয়েছে তার নামটি আপনি দেবেন। যেমন আমি দিয়েছি রেণুকা বালা সরকার, ঠিক একইভাবে আপনার পরিবারে 1 নম্বর সদস্যের নাম দেবেন। তবে বলে রাখি নামটি আপনি কিন্তু ইংরেজিতে ক্যাপিটাল অক্ষরে লিখবেন। তারপরে আপনাদের জন্ম তারিখটি দিতে হবে, তার জন্ম তারিখ কত সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তারপরে তিনি পুরুষ না মহিলা সেটা দিতে হবে। যেহেতু ইনি একজন মহিলা তাই আমি কিন্তু মহিলা লিখেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাদের কিন্তু লিখতে হবে। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে এনার সম্পর্ক কী রয়েছে সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। যেহেতু এনার কিন্তু পরিবার প্রধান স্বামী হবে তাই আমি কিন্তু স্বামী লিখেছি। তারপরে তার কিন্তু আধার নম্বরটি আমি দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে আপনারাও কিন্তু ফিল আপ করবেন। তো যেহেতু এই মহিলাটি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তাই 1 নম্বর সদস্যের ঘরের যে পাশের ঘরটি হ্যাঁ রয়েছে সেই হ্যাঁ ঘরটিতে আপনাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে। আর আপনার পরিবারের যদি হেড অফ দ্য ফ্যামিলি একজন মহিলা হয়ে থাকেন এবং তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবারের প্রধান তার পাশে যে হ্যাঁ ঘরটি রয়েছে সেই হ্যাঁ ঘরটিতে আপনাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে। তারপরে যিনি 2 নম্বর সদস্য রয়েছেন তার 2 নম্বর সদস্যের নামটি বসাবেন, তার জন্ম তারিখটি, তিনি পুরুষ না মহিলা, তার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী সেটা লিখবেন, তার আধার কার্ডের নাম্বারটি কিন্তু আপনারা বসাবেন। ঠিক একইভাবে 3 নম্বর সদস্য যিনি রয়েছেন তার নাম দেবেন, জন্ম তারিখ, তিনি পুরুষ না মহিলা সেই বসাবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী তার আধার কার্ডের নম্বরটি বসাবেন। আর যদি আপনার ফ্যামিলির কোনো সদস্যের 5 বছরের নিচে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আধার কার্ডের নম্বরের জায়গায় আপনারা কিন্তু না লিখবেন, অর্থাৎ এনে আপনারা কিন্তু লিখবেন। তারপরে পরিবারে আপনার সদস্য যদি আরও থাকে সেক্ষেত্রে পরপর করে আপনারা কিন্তু লিখবেন। তারপরে 10 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধান
এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের দিতে হবে। অর্থাৎ সমস্ত সদস্যদের আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কিন্তু লিখতে হবে। প্রথমেই রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন তার কোন ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার নামটি লিখতে হবে। তারপরে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনাদের লিখতে হবে। তারপরে সেই ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু আপনাদের আইএফসি কোডটি লিখতে হবে। পরপর করে আপনারা কিন্তু সকল সদস্যদের আপনারা কিন্তু ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্টের নম্বর, এছাড়াও কিন্তু আইএফসি কোডগুলো আপনারা লিখবেন। তো আমি আপনাদের কিন্তু বোঝানোর সাথে আপনারা কিন্তু এখানে ফিল আপ করেছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে আপনারা কিন্তু লিখবেন। তারপরে 11 নম্বরে আপনাদের কিন্তু আপনার পরিবারের সকল সদস্যদের কিন্তু ভোটার কার্ডের নম্বর এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর আপনাদের কিন্তু লিখতে হবে। প্রথমে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার যে ভোটার কার্ডের নম্বর, সেই ভোটার কার্ডের নম্বরটি আপনাদের কিন্তু লিখতে হবে। তারপরে আপনাদের কিন্তু বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটি আপনাদের কিন্তু লিখতে হবে। এরপরে 1 নম্বর সদস্য যিনি রয়েছেন তার কিন্তু ভোটার কার্ডের নম্বরটি দিবেন। তারপরে বিধানসভা ক্ষেত্র এবং বিধানসভার অংশ নম্বরটি আপনারা লিখবেন। ঠিক একইভাবে 2 নম্বর সদস্য যিনি রয়েছেন তার ভোটার কার্ডের নম্বর দিবেন। তারপরে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটি আপনারা লিখবেন। আর আপনার পরিবারের যদি কারো 18 বছর নিচে হয়ে থাকে এবং ভোটার কার্ড যদি না থাকে, সেক্ষেত্রে ভোটার কার্ডের নম্বর বা অংশ নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু সেটাকে ফাঁকা রাখবেন। তারপরে 12 নম্বরে রয়েছে বিভাগ, অর্থাৎ আপনার ফ্যামিলি কোন কাস্ট থেকে বিলং করে সেটা কিন্তু আপনাদের এখানে চিহ্নিত করতে হবে বা ঘরে আপনাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে। যদি আপনি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে তপশিলি এসসির ঘরে আপনারা কিন্তু টিক চিহ্ন করবেন। আর যদি আপনি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে এসটির ঘরে আপনাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে। তারপরে রয়েছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। এখানে বলে দিচ্ছে সঠিক হলে টিক করবেন, অর্থাৎ আপনাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে। তো 1 নম্বরের বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘরে টিক করবেন। আর যদি আপনার ফ্যামিলি কারো না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু না ঘটিতে টিক চিহ্ন করবেন। 2 নম্বরে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করবেন, অর্থাৎ আপনার যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কোন ক্যাটাগরি আপনার রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাদের টিক করতে হবে। যদি AA হয়ে থাকে সেক্ষেত্রে টিক করবেন। আর যদি PHH হয় সেক্ষেত্রে টিক করবেন PHH ঘরে। তারপরে SPHH হলে আপনাদের কিন্তু SPHH ঘরে আপনাদের টিক করতে হবে। অর্থাৎ আপনার যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরির রেশন কার্ডের ঘরে আপনাদের কিন্তু টিক করতে হবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলে কেনা, অর্থাৎ আপনি প্রতি মাসে রেশন দোকান থেকে রেশন পান কিনা সেটা কিন্তু আপনাদের এখানে বলতে হবে। যদি হ্যাঁ হয় সেটা কিন্তু আপনাদের হ্যাঁ করে টিক করতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু না করে টিক করতে হবে। তারপরে গ নম্বরে বলা হয়েছে সম্পদ। এখানে বলে দিয়েছে 1 নম্বরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে যদি 3টির বেশি পাকা ঘর থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে আপনার টিক করবেন। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে না ঘটিতে আপনাদের কিন্তু টিক করতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার পরিবারের যদি জমি থেকে থাকে এবং আপনার জমির যদি মালিক আপনি নিজে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু হ্যাঁ ঘটিতে টিক করতে হবে। আর যদি আপনার জমি একটাও না থেকে থাকে, আপনি অন্যের জমির উপর চাষাবাস করে যদি জীবিকা নির্বাহ করে থাকেন সেক্ষেত্রে না ঘটিতে আপনাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ আপনার যদি জমি থেকে থাকে, আপনি যদি নিজের মালিক হয়ে থাকেন জমির, সেক্ষেত্রে আপনার যে জমিটি রয়েছে সেটা কিন্তু আপনাদের পরিমাণটি লিখতে হবে এবং শতক অনুযায়ী কিন্তু সেটাকে লিখতে হবে। তবে আপনাদের এখানে বলে রাখি আপনার জমি যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ঘরটি ফাঁকা রাখবেন, লেখার কোনো কিন্তু প্রয়োজন নেই। তারপরে 4 নম্বরে বলা হয়েছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, অর্থাৎ আপনার যদি 4 চাকা গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু হ্যাঁ ঘটিতে টিক করতে হবে। আর যদি আপনার পরিবারে কারো যদি 4 চাকা গাড়ি না থেকে থাকে সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। যদি থাকে সেক্ষেত্রে গাড়ি কয়টি রয়েছে সেই সংখ্যাটি আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে গাড়ির কিন্তু রেজিস্ট্রেশন যে নম্বরটি রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। যদি আপনার পরিবারে 4 চাকা গাড়ি না থাকে সেক্ষেত্রে না ঘটিতে আপনারা টিক করবেন এবং বাকিগুলি লেখার কিন্তু প্রয়োজন নেই, আপনারা কিন্তু সেটাকে ফাঁকা রাখবেন। তারপরে বলেছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনার পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য বীমা করা থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করতে হবে এবং আপনাদের কিন্তু নিচে উল্লেখ করতে হবে। আর যদি আপনার পরিবারে কারো যদি স্বাস্থ্য বীমা না করা থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন এবং আপনাদের কিন্তু নিচে কোনো কিছু উল্লেখ করার কিন্তু দরকার নেই। যদি থাকে হ্যাঁ ঘটিতে টিক করবেন এবং আপনার পরিবারে কোন সদস্যের স্বাস্থ্য বীমা করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি আপনার পরিবারে যিনি প্রধান রয়েছেন অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার যদি স্বাস্থ্য বীমা করা থাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে, সেটা সরকারি না বেসরকারি। যদি সরকারি ঘরে টিক করবেন, আর যদি বেসরকারি হয় বেসরকারি ঘরে কিন্তু টিক করবেন। তারপরে বিমার অঙ্কন নম্বরটি আপনারা কিন্তু উল্লেখ করবেন, প্রিমিয়ামের বিবরণটি আপনাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে আপনার ফ্যামিলির যেটি 1 নম্বর সদস্য রয়েছেন তার যদি স্বাস্থ্য বীমা করা থাকে সেক্ষেত্রে সরকারি না বেসরকারি সেটা কিন্তু আপনাদের টিক করতে হবে।
হবে, তার বিমার অঙ্ক নম্বরটি এবং প্রিমিয়ামের বিবরণটি আপনারা কিন্তু দিতে হবে। ঠিক একইভাবে আপনারা কিন্তু পরপর করে আপনার সদস্য যদি স্বাস্থ্য বিমা করা থাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আর যদি আপনার পরিবারে কারো যদি স্বাস্থ্য বিমা করা না থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন এবং বাকিগুলি আপনারা কিন্তু কোনো কিছু লিখবেন না, বাকিগুলি আপনারা কিন্তু ফাঁকা রাখবেন। তারপর এখানে বলা হয়েছে আয় ও পেশা। ১ নম্বরে বলা হয়েছে কোনো সদস্যের কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ আপনারা যদি আয়কর বা পেশাগতভাবে ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু হ্যাঁ ঘটিতে টিক চিহ্ন করতে হবে। আর যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু না ঘটিতে টিক চিহ্ন করতে হবে। তারপরে ২ নম্বরে বলা হয়েছে পারিবারিক সদস্যদের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারের যদি কারো প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন এবং আপনার পরিবারে যদি কোনো সদস্যের প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করবেন। যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথমে নামটি লিখতে হবে। যদি আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে প্যান কার্ড অনুযায়ী তার নামটি কিন্তু প্রথমে লিখবেন, তার প্যান কার্ডের নম্বরটি আপনারা কিন্তু উল্লেখ করবেন। ঠিক একইভাবে আপনার পরিবারে যিনি ১ নম্বর সদস্য রয়েছেন তার যদি প্যান কার্ড থাকে তার প্যান কার্ডের নামটি লিখবেন, তারপরে প্যান কার্ডের নম্বরটি লিখবেন। ঠিক একইভাবে ২ নম্বর সদস্য যিনি রয়েছেন তার নামটি লিখবেন, প্যান কার্ডের নম্বরটি লিখবেন। পরপর করে আপনারা কিন্তু সকল সদস্য যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্যান কার্ডের নাম এবং প্যান কার্ডের নম্বরটি আপনারা কিন্তু উল্লেখ করবেন। তারপরে ৩ নম্বরে বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার পরিবারের যে সকল সদস্যগুলি রয়েছে সেই সকল সদস্য বর্তমানে কি করেন, অর্থাৎ কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। আপনাদের কিন্তু টিক করে সেটাকে উল্লেখ করতে হবে। যিনি আপনার পরিবারের প্রধান রয়েছেন তিনি বর্তমানে কি করেন সেটা কিন্তু আপনাদের টিক করতে হবে। যদি সরকারি ক্ষেত্রে চাকরি করে থাকেন সেক্ষেত্রে টিক করতে হবে। আর যদি তিনি কৃষক হয়ে থাকেন বা কারিগর শিল্পী করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন অসংগঠিত ক্ষেত্রে সংযুক্ত কারিগর শিল্প ও কৃষক ইত্যাদি, সেক্ষেত্রে আপনাদের এই ঘটিতে কিন্তু টিক করতে হবে। আর পরিযায়ী শ্রমিক হয়ে থাকলে পরিযায়ী শ্রমিক, আর যদি বেকার হয়ে থাকে সেক্ষেত্রে বেকার, আর যদি অন্যান্য হয়ে থাকে সেক্ষেত্রে অন্যান্য ঘটে আপনাদের কিন্তু টিক করতে হবে। ঠিক একইভাবে ১ নম্বর সদস্য কি করেন সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তারপরে ২ নম্বর সদস্য বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা উল্লেখ করতে হবে এবং ৩ নম্বর সদস্য যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার ৩ নম্বর সদস্য কি করেন সেটাও কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। অর্থাৎ পরপর করে আপনার পরিবারের সকল সদস্য বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা কিন্তু আপনাদের ঠিক করে উল্লেখ করতে হবে। তারপরে ৪ নম্বরে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের যে মোট সদস্য রয়েছে তার মধ্যে কয়জন শিক্ষিত এবং কয়জন অশিক্ষিত সেটা উল্লেখ করতে হবে। যেমন আমি এখানে দিয়েছি আমাদের পরিবারে যেহেতু ৪ জন সদস্য, ২ জন শিক্ষিত রয়েছেন এবং ২ জন অশিক্ষিত রয়েছেন। পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা আপনাদের ঠিক করতে হবে। আমাদের পরিবারের প্রধান যেহেতু অশিক্ষিত সেই দিকে আপনাদের কিন্তু অশিক্ষিত করে ঠিক করেছি এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু এখানে দিতে হবে না। যদি দেওয়ার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 0 লিখতে পারেন। তারপরে ১ নম্বর সদস্য যিনি রয়েছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা ঠিক করবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন। ওইভাবে যিনি ২ নম্বর সদস্য রয়েছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা আপনারা ঠিক করবেন। তার শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু উল্লেখ করবেন। অর্থাৎ পরপর করে আপনার সকল সদস্যদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা উল্লেখ করতে হবে। তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। তারপরে ৫ নম্বরে উল্লেখ করা হয়েছে কোনো সদস্যকে কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থায়ী সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন এবং প্রধান ধারক, অর্থাৎ আপনার পরিবারের কোনো পরিবারের সদস্য যদি এই পদগুলির মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের হ্যাঁ ঘটে টিক করতে হবে। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে না ঘটিতে টিক করতে হবে এবং কোন সদস্য এই পদগুলির মধ্যে রয়েছে তার সদস্য নম্বর সংখ্যাটি আপনাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে ৬ নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্য যদি সরকারি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ ঘটিতে টিক করবেন। আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। যদি পেয়ে থাকেন তারপর সদস্য সংখ্যার নম্বরটি আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে এখানে উল্লেখ করা হয়েছে ৭ নম্বরে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ আপনার পরিবারে কোনো কেউ জিএসটি কি নিবন্ধিত আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় সেতে হ্যাঁ গোত্রে উল্লেখ করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। যেহেতু এই ৩টির মধ্যে আমাদের কিন্তু না রয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু না ঘটিতে টিক করেছি। তারপরে ৮ নম্বরে বলা হয়েছে পারিবারিক মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার পরিবারের বার্ষিক অর্থাৎ বছরের মোট কত আয় করেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপর এখানে বলেছে অনন্য নথি পরিচয়। প্রথমে ১ নম্বরে রয়েছে সিএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য যদি সিএর অন্তর্ভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ প্রথমে কিন্তু প্রযোজ্য নয় রয়েছে, অর্থাৎ আপনার পরিবারের যদি কেউ সিএর অন্তর্ভুক্ত না হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি প্রথম থেকে ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনাদের কিন্তু টিক করতে হবে। আর যদি আপনি সিএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সিএর আবেদন ঘরে আপনাদের কিন্তু টিক করতে হবে এবং নিচে আবেদন নম্বরটি আপনাদের লিখতে হবে।
আর যদি আপনি সি এর আবেদন করার পরে সার্টিফিকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর সেটা নিচে লিখতে হবে এবং ঘরটিতে আপনাদের কিন্তু টিক করতে হবে। ঠিক একইভাবে যিনি 1 নম্বর সদস্য রয়েছেন তার কিন্তু সি এ যদি না আবেদন করে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু টিক করবেন। যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে আবেদন করে টিক করবে এবং নিচে আবেদন নম্বর লিখবেন এবং ইস্যু হয়েছে যদি হ্যাঁ হয় তার সার্টিফিকেট নম্বরটি লিখবেন এবং এই ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। ঠিক একইভাবে পরপর করে সমস্ত সদস্যদের আপনারা কিন্তু ডিটেলস ফিল আপ করবেন। আর যদি আপনাদের প্রথম থেকে ভারতীয় নাগরিক হয়ে থাকেন, সিএতে যদি অন্তর্ভুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে প্রযোজ্য নয় অপশনটিতে আপনারা কিন্তু টিক করবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এবং শিক্ষাশ্রী ক্রেডিট কার্ড। যদি এই সমস্ত ক্রেডিট কার্ডের মধ্যেগুলি আপনার পরিবারের কোনো সদস্য থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেটা উল্লেখ করতে হবে। পরিবারে যিনি প্রধান রয়েছেন তার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে তার নম্বরটি দেবেন, তার আইডি নম্বরটি, তার ইস্যু করার ডেটটি আপনারা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক একইভাবে আপনার 1 নম্বর সদস্যের যদি ক্রেডিট কার্ড থেকে থাকে সেটার নম্বর, তার আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে তার ডেটটি আপনাদের লিখতে হবে। অর্থাৎ পরপর করে আপনার সদস্যদের যদি কোনো কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সেই কার্ডের কিন্তু ডিটেলস আপনাদের এখানে ফিল আপ করতে হবে। আর যদি আপনার পরিবারের কোনো সদস্যের যদি কোনো কার্ড না থাকে এই কার্ডের গুলির মধ্যে সেক্ষেত্রে এখানে ফিল আপ করার প্রয়োজন নেই, আপনারা কিন্তু সমস্তটাই ফাঁকা রাখবেন, আপনারা কিন্তু এখানে কোনো কিছু আপনাদের লিখতে হবে না। তারপরে 3 নম্বরে বলা হয়েছে যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো সদস্যদের এসআইআরের নাম বাতিল পড়ে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। প্রথমেই রয়েছে প্রযোজ্য নয়, অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো সদস্যের এসআইআরের নাম না বাতিল পড়ে প্রথম থেকে যদি আপনাদের ঠিক থেকে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় আপনাদের কিন্তু টিক করতে হবে। এবং যদি আপনার পরিবারের কোনো সদস্যের এসআইআরের নাম বাতিল পড়েছিল সেটা বর্তমানে কিন্তু সমাধান হয়েছে সেক্ষেত্রে না ঘটিতে আপনাদের ঠিক করতে হবে। আর যদি আপনাদের এসআইআরের নাম বাতিল পড়ে এখনও পর্যন্ত মামলাটি বিচারাধীন রয়েছে সেক্ষেত্রে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলাটির বিবরণ আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ হ্যাঁ ঘটিতে টিক করতে হবে এবং নিচে কিন্তু মামলাটির বিবরণ উল্লেখ করতে হবে। তো আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার বর্তমানে এসআইআরের অবস্থা কী রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য এবং 3 নম্বর সদস্য অর্থাৎ সমস্ত সদস্যদের আপনাদের কিন্তু বিবরণটি উল্লেখ করতে হবে। যদি প্রযোজ্য নয় হয় তো সেক্ষেত্রে আপনাদের প্রযোজ্য নয় অপশনটি আপনারা কিন্তু টিক করবেন। তারপর এখানে বলেছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। প্রথমেই 1 নম্বরে রয়েছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারের কয়জন শিশু রয়েছে সেই শিশুগুলির কিন্তু বিবরণ উল্লেখ করতে হবে। প্রথমে রয়েছে সদস্য নম্বর। তো আপনাদের বলে রাখি কোন সদস্যের এইটি সন্তান সেই সদস্যের কিন্তু নম্বরটি আপনাদের উল্লেখ করতে হবে। যদি সদস্য নম্বর 1 হয় সেক্ষেত্রে 1, যদি 2 হয় সেক্ষেত্রে 2 আপনাদের উল্লেখ করতে হবে। তো বলেছে শিশু সদস্য 1, প্রথমে শিশুর নামটি আপনারা উল্লেখ করবেন, তারপরে আপনাদের শিশু কোন ক্লাসে পড়ে বা শ্রেণী সেটা কিন্তু উল্লেখ করবেন, তারপরে বিদ্যালয়ের নামটি আপনারা দেবেন এবং বিদ্যালয়ের ধরন তিনি সরকারি না বেসরকারি এবং কোন স্কুলে পড়েন সরকারি বিদ্যালয়ে না স্বীকৃতি মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা সেটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। ঠিক একইভাবে সদস্য নং কোন সদস্যের এটি সন্তান সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো পরপর করে আপনার পরিবারে কয়টি সদস্য শিশু রয়েছে সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থান, অর্থাৎ আপনার পরিবারে যে কয়েকটি শিশু রয়েছে সেই শিশুর টিকাকরণ করেছেন কিনা সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তো প্রথমে রয়েছে শিশুর সদস্য 1, এখানে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি আপনি টিকাকরণ করে থাকেন এবং সম্পূর্ণ হয়ে থাকে সেই শিশুটির টিকাকরণ সেটা হ্যাঁ ঘরে আপনার টিক করবেন। আর যদি আপনার শিশুর টিকাকরণ করেননি বা করা হয়নি সেক্ষেত্রে না ঘটিতে আপনারা কিন্তু টিক করবেন। তো আপনাদের বলে রাখি আপনার শিশু যদি টিকাকরণ করে থাকেন বা হয়ে থাকে সেক্ষেত্রে তার ইস্যুর যে ডেট রয়েছে লাস্ট ডেট টিকাকরণের সেই ডেটটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। ঠিক একইভাবে শিশু সদস্য 2 টিকাকরণ করেছেন কিনা সেটা উল্লেখ করবেন, যদি করা হয়ে থাকে হ্যাঁ ঘরে টিক করবেন এবং তার ডেটটি কিন্তু উল্লেখ করবেন। ঠিক একইভাবে 3 নম্বর শিশু, 4 নম্বর শিশুর আপনার টিকাকরণ করেছেন কিনা সেটা কিন্তু আপনারা উল্লেখ করতে হবে। তারপরে বলা হয়েছে সরকারি প্রকল্পে আওতায় সুবিধা। তো আপনাদের বলে রাখি এখানে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন, অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো সদস্য সরকারি প্রকল্পের ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে সেই প্রকল্পের নামটি কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে প্রথমেই বলেছে পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি যদি কোনো প্রকল্পের ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা হ্যাঁ করে টিক করবেন, আর যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে না করে টিক করবেন এবং কোন প্রকল্পে তিনি টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে সেটা কিন্তু লিখবেন। তবে আপনাদেরকে এখানে কিন্তু প্রত্যেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে বলা হয়েছে আপনি কি এই প্রকল্প থেকে
নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ আপনি যে প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেটা থেকে যদি আপনি নিজেকে সরিয়ে নিতে চান, সেক্ষেত্রে হ্যাঁ গটিতে টিক করবেন। তবে আপনাদের বলে রাখি, এখানে হ্যাঁ গটিতে আপনারা কিন্তু টিক করবেন না, কারণ হ্যাঁ গটিতে টিক করলে আপনাদের কিন্তু সেই প্রকল্পের টাকা কিন্তু আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক একইভাবে সদস্য নম্বর ১ যিনি রয়েছেন, তিনি যদি কোনো প্রকল্পের ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন, হ্যাঁ করে টিক করবেন, এবং না পেয়ে থাকলে না করে টিক করবেন। এবং কোন প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেই প্রকল্পের নামটি কিন্তু আপনারা উল্লেখ করবেন। ঠিক একইভাবে ২ নম্বর সদস্য, ৩ নম্বর সদস্য তিনি পাচ্ছেন কিনা, তিনি কোন প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তারপর এখানে বলা হয়েছে ঘোষণা ও সম্মতি, অর্থাৎ আপনি যে উপরে ফর্মটি ফিল আপ করলেন সেটিতে আপনি কিন্তু সম্মতি দিচ্ছেন, তার জন্য আপনাদের কিন্তু সম্মতির ঘরে টিক করতে হবে। তারপরে নিচে বলা হয়েছে বিকল্প ইনপুট, অর্থাৎ যিনি আবেদন করবেন অন্নপূর্ণা যোজনার জন্য তার কিন্তু এখানে একটি সই বা স্বাক্ষর কিন্তু করতে হবে। তারপরে আপনাদের কিন্তু আর কোনো কিছু করতে হবে না, এটি কিন্তু সম্পূর্ণটাই অফিসের ব্যবহারের জন্য, আপনাদের কিন্তু এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, সম্পূর্ণটা কিন্তু অফিস ব্যবহার করবে। তো আশা করা যায় আপনারা কিন্তু সহজেই বুঝতে পারলেন কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের যে অফলাইন ফর্ম রয়েছে সেটা সম্পূর্ণভাবে আপনারা কিন্তু ফিল আপ করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু বুঝিয়ে দিলাম। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে সেটা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন।